যাদের স্বামী জীবিত হয়ে ফিরে আসে তারা সামনের গেট দিয়ে স্বামীকে রিসিভ করে। আজ আমার মর্মান্তিক, আমি আমার স্বামীর মৃতদেহ রিসিভ করলাম। আমার মতো যেন কোনো মেয়ে এরকম না হয়। মহসিন কবির আমার হাজবেন্ড, উনি সৌদিতে গেছে গত ডিসেম্বরের 1 তারিখে। তখন যাওয়ার পরে আমাদের দেশের বাংলাদেশি এক ভাইয়ের ওখানে ওনার কাছ থেকে ভিসা নিয়ে 5 লক্ষ টাকা উনি ওখানেই চাকরি করতো। তারপরে যাওয়ার পরে ওনারা চাকরি দিছে, দেওয়ার পরে ওনাকে কখনো বেতন দেওয়া হয় নাই। বেতন চাইলে ওরা গালাগালি করতো, অকথ্য ভাষায় কথা বলতো। তারপরে এইভাবে ও একটা রিটার্ন টিকিটের ইস্যু নিয়ে ওনাকে দেনার দায়ে ফাঁসাই দিচ্ছে। 16,000 রিয়াল দেনার দায়ে ফাঁসাই দিচ্ছে। ফাঁসাই দেওয়ার পরে ওনাকে আর বেতন দেওয়া হয় নাই। তারপরে উনি যদি বেতন চাইতো, বলতো যে আপনি আমার লস করছেন 16,000 রিয়াল, আপনি এখন আমাকে 6,000 রিয়াল দিতে হবে, আর 10,000 রিয়াল আমি অন্যভাবে উদ্ধার করব। তারপরে উনি আর কোনো বেতন দেয় নাই। তারপরে এখন ওনার 6,000 রিয়াল শেষ হয়েছে আগস্টের, তারপরে জুলাইতে শেষ হয়েছে। আগস্ট থেকে উনি পুরো বেতন দিবে। তারপর এখন বলতেছে 16,000 রিয়াল আমার লস হয়েছে, আপনি আমাকে 6,000 রিয়াল দিবেন, আর 10,000 আমি অন্যভাবে উদ্ধার করব, সেটা আমার ব্যাপার। তারপর আমার স্বামী বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন ওনার 16,000 রিয়াল শেষ জুলাইতে, আগস্ট থেকে পুরো বেতন দিবে। তারপর আগস্টের 17 তারিখে ওনাকে অপহরণ করে উনি গুম করে ফেলছে। তারপর আমরা আর ওনার কোনো সন্ধান পাই নাই। আমি অনেক ওনাকে জিজ্ঞেস করছি আমার হাজবেন্ড কোথায়। ওনাকে অনেক কিছু আমি বলতাম, কাকতিমিতি করতাম, আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেন, আপনি জানেন। তারপর উনি বলতে যে আচ্ছা আপনি ইয়ে করেন, আমরা ওকে বাইর করবো। আমি বলতাম যে আপনি আপনার কাজ করতো, আপনি যেহেতু আপনি ইচ্ছে করলে ওনাকে ইয়ে করতে পারেন, আপনার ভিতরে কোনো হতাশা দেখতেছি না। আপনার কর্মচারী হারিয়ে গেছে বা কিডন্যাপ হয়েছে, আপনি সাধারণভাবে চলতেছেন, কি মানে কোনো ফেরেশানি নেই আপনার মধ্যে। বলছে দেখেন কিডন্যাপাররা নিয়ে গেছে, কিছু টাকা দিলে ওরা ছেড়ে দিবে। তারপর আমি অনেক কিছু ওনাকে জিজ্ঞেস করতাম, ওনাকে কি খাওয়া দেয়, মারবে নি? উনি বলছে হ্যাঁ খাওয়া দেয়, মারবে না। আমি বলছি ওনাকে কোথায় নিয়ে গেছে বলতে পারবেন? উনি বলতেছে দূরে কোথাও নেয় নাই, আশেপাশে আছে। কিডন্যাপাররা দূরে গেলে তো পুলিশের হাতে ধরা খাবে বা সিসি ক্যামেরা। আমি আমার হাজবেন্ডকে যেখান থেকে নিছে ওখান থেকে কোনো সিসি ক্যামেরা নেই? উনি বলতেছেন না এখানে কোনো সিসি ক্যামেরা নেই। ভাই আমি মূর্খ, আমি সিসি ক্যামেরা বুঝি না। উনি আমাকে বিভিন্ন ভাবে বুঝাইতো। তারপর আমি বলতেছি আচ্ছা আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, তখন ওনার সাথে কি ছিল? উনি আমাকে বলছে 2টা মোবাইল, একটা আমার একটা ওনার, আর 400 রিয়াল টাকা ছিল। তারপর এই কথা বলি উনি কাটে দিচ্ছেন নাম্বারটা। তারপর আমি আবার ওনাকে ফোন দিই। ফোন দেওয়ার পরের দিন কিন্তু উনি তখন হয়তো ওই পয়েন্টটা ওনার মনে নেই। তারপর আমি আবার বলছি ভাই ওনার কাছে কি ছিল? তারপর উনি আবার বলতেছে যে 2টা মোবাইল, একটা আমার অফিসিয়াল, একটা ওনার পার্সোনাল। তারপর আমি বলছি আপনি ঘটনাস্থলে কোথায় ছিলেন? ও বলছে আমি ছিলাম না, আমি যদি থাকতাম ওনাকে কি নিতে পারতো? তারপর আমি ওরকে পয়েন্টটা ধরলাম যে আপনি তো ঘটনাস্থলে ছিলেন না, তাহলে ওনার কাছে যে 400 রিয়াল টাকা ছিল, 2টা মোবাইল ছিল, এটা জানলেন কিভাবে? তখন উনি একটা মানে দীর্ঘশ্বাস ফেলে উনি লাইনটা কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে উনি বলতেছে আমি আপনাকে পরে ফোন দিই, কিন্তু উনি আমাকে আর ফোন দেয় নাই। আমি ওনাকে বারবার ফোন দিতাম, আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতাম, উনি কখনো আমাকে নিজ থেকে ফোন দিত না। তারপর আমি বারবার বলতাম যে যাদের স্বামী জীবিত হয়ে ফিরে আসে তারা সামনের গেট দিয়ে স্বামীকে রিসিভ করে। আজ আমার মর্মান্তিক, আমি আমার স্বামীর মৃতদেহ রিসিভ করলাম। আমার মতো যেন কোনো মেয়ে এরকম না হয়। আর আমি মসজিদের বিচার চাই। মসজিদ আমার স্বামীকে হত্যা করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আমার স্বামীর বিচার চাই, এবং সৌদি সরকারের কাছে আমি আমার স্বামীর বিচার চাই। আর মসজিদ আমার স্বামীকে হত্যা করছে। মসজিদকে ধরলে আমার স্বামীর হত্যার উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে, এবং কি মসজিদ আমার স্বামীর হত্যা ছাড়াও আরো যাবতীয় কুকর্মে লিপ্ত আছে। ও মসজিদকে ধরলে সৌদিতে তার বিচার হলে তখন অপরাধীরা, অপহরণকারীরা শায়েস্তা হবে এবং আইনের আওতায় আসবে। আমি চাই মসজিদের উপযুক্ত বিচার হোক। আমার দীর্ঘ বিশ্বাস যে মসজিদ আমার স্বামীর হত্যাকারী। আর মসজিদের কথা, চালচলন সবকিছু তো আমি বুঝতে পারি, এবং মসজিদ আমাদেরকে আইনি কোনো সহযোগিতা না দিয়ে উনি নিজে আইন তৈরি করছে। কপিল দিয়ে উনি আমার স্বামীর লাশকে নিজের দেশে পাঠাইছে, আমাদেরকে কিছুই বলে নাই। এবং উনি সবকিছুর মধ্যে জড়িত, খুন থেকে যাবতীয় রিপোর্ট সব সে মন গড়া ভাবে তৈরি করছে। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই, এবং সৌদি সরকারের কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই, যাতে আমার মতো কোনো মেয়ে আর এরকম স্বামীর মৃতদেহ নিতে এয়ারপোর্টে না আসতে হয়। এই মহসিন হত্যাকাণ্ডের মূল হোতা মোর্শেদ আলমের বিচার চাচ্ছি। তাকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে কারা তাকে নিছে সেই অপরাধীদেরকে সহজে শনাক্ত করা যাবে, এবং এই মহসিনের মৃত্যুর সঠিক তদন্ত করে সৌদি সরকার অপরাধীদের বিচার করবে, এবং বাংলাদেশ সরকারও একই ধারাবাহিকতায় বাংলাদেশের মামলা হবে এবং সেখানে তার বিচার হবে। এবং নতুন করে যেন কোনো প্রবাসে কোনো বাংলাদেশি যেন অপরাধ করার সাহস না পায়, নিজেদেরকে যেন শক্তিশালী না মনে করে। সরকারি শক্তিশালী যেই দেশই থাকি সেই দেশের সম্মান রক্ষা করব এবং বাংলাদেশের সম্মান রক্ষা করব, এবং এইভাবে যেন আমরা কোনো মায়ের বুক খালি না করি, কোনো বোনকে বিধবা না করি, কোনো সন্তানকে যেন আমরা এতিম না করি। আমি সেই প্রত্যাশায় রাখি। না হলে আমরা ভবিষ্যতে যে পদক্ষেপ নেবো, আমি প্রবাসীদের ভাই
ভাই হয়ে সেটা প্রবাসী যারা অপরাধ করে তারা চিন্তাও করতে পারবে না। আমি প্রশাসনের সহায়তা নিয়ে আমি বাংলাদেশে তাদের পরিবারের বিরুদ্ধে অ্যাকশনে যাব, এটা আমি প্রত্যাশা করি। আমার ছোট ভাই মহসিন কবির, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সৌদিতে, এবং এই হত্যাকাণ্ডের সাথে মুর্শিদ এবং তার সহযোগী যারা জড়িত, সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং তার দেশে তার শালা আছে এরাও জড়িত। সুতরাং আমার ভাইকে অত্যন্ত নির্মমভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে, এবং এটার আমরা সুষ্ঠু বিচার চাই। এবং বিশেষ করে যার ব্যাপারে আমরা চরম সন্দেহ মুর্শিদ, তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার কঠোর পদক্ষেপ নিবে এই আশাবাদী। যেহেতু আমার ভাইয়ের ছোট ছোট 4টা বাচ্চা আছে, তার অত্যন্ত নিঃস্ব অবস্থায় যারা জীবনযাপন করতেছে, বাচ্চারা বাবার দিকে তাকিয়ে আছে কখন বাবার খবর আসবে। সুতরাং আমরা বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রার্থনা করি। আমরা আশা রাখি আমরা আমাদের সুষ্ঠু বিচার পাবো, এতে দেশের এবং বিদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমরা সর্বাঙ্গীন ভালো কামনা করি সরকার।